আচ্ছা, তো গতদিন আমরা ফ্রিকশনের কিছু বেসিক ম্যাথ দেখছিলাম, যে ফ্রিকশন ইনভলভ থাকলে ম্যাথগুলো কিভাবে করব। তো আজকে আমরা যে গতদিন যে ম্যাথগুলো দেখছি সেইগুলো সবই ছিল এরকম যে একটা অবজেক্ট মুভ করতেছে, আর এইটা হচ্ছে কোনো একটা সারফেসের উপর আছে, তো সেই সারফেসের একটা পার্টিকুলার ফ্রিকশন আছে, অ্যান্ড সেই ফ্রিকশনটার জন্য ওর মোশনে কিছু চেঞ্জ আসবে। তো আজকে আমরা একটু ডিফারেন্ট টাইপের ফ্রিকশনের ম্যাথ দেখব। আর আজকে আমরা তোমার ফ্রিকশনের অ্যাকচুয়ালি কিছু ম্যাথ আমরা এর পরের চ্যাপ্টারে গিয়েও দেখব। ওয়ার্ক এনার্জি পাওয়ার যে চ্যাপ্টারটা আছে ওইখানে গিয়েও ফ্রিকশনে আরও কয়েকটা টাইপের ম্যাথ দেখব আর কি। আচ্ছা, সো একটা ম্যাথ দিয়ে শুরু করি। সাপোজ এইখানে হচ্ছে একটা ইনক্লাইন্ড প্লেন আছে। তোমাদেরকে আমি ইনক্লাইন্ড প্লেন পড়াইছিলাম প্রবাবলি, যে এরকম একটা সারফেস আছে যেটা হচ্ছে উপর থেকে নিচে এরকম জিনিস, এরকম টপিক এই চ্যাপ্টারে আগে পড়ানো হয়েছিল, তোমাদের হয়তো মনে আছে। যে এরকম যদি একটা ইনক্লাইন্ড প্লেন থাকে, যেইখানে এই ইনক্লাইন্ড প্লেনটার ইনক্লিনেশন হচ্ছে থিটা, ওকে। তো এই প্লেনটার উপর একটা অবজেক্ট আছে, সাপোজ এই প্লেনটার উপর হচ্ছে একটা অবজেক্ট আছে। আজকে একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ দেখবো আমরা এখানে ফ্রিকশনের। তো এই প্লেনটার উপর একটা অবজেক্ট আছে। তো এখন বলা হয়েছে যে এই যে প্লেনটা, এই প্লেনটাতে হচ্ছে ফ্রিকশন আছে, মানে এটা স্মুথ সারফেস না, এখানে তোমার ফ্রিকশন কাজ করে। আর এই অবজেক্টটার ম্যাস হচ্ছে 2 কেজি। এখন আমাদেরকে বলা হয়েছে যে এই অবজেক্টটাকে যদি এখান থেকে ফ্রিলি ছেড়ে দেই, তাহলে এইখানে রিচ করতে কত টাইম লাগবে। তো দেওয়া আছে যে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি, আর এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে, মানে এই ইনক্লাইন্ড প্লেনটার হাইট এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 5 মিটার। তো আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে অবজেক্টটা যদি এখান থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে কত টাইম পর এখানে আসবে। আচ্ছা, ইনক্লাইন্ড প্লেন তো পড়ানো হয়েছে, রাইট? তোমাদের দেখাইছিলাম না যে এইখানে হচ্ছে এই দিকে অ্যাক্সেলারেশন কাজ করে কতটুক, এমজি সাইন থিটা। এটা দেখানো হয়েছিল তোমাদের, ঠিক আছে? একটু যাদের মনে নেই আবার একটু বলি, যে একটা ইনক্লাইন্ড প্লেনে যদি একটা অবজেক্টকে রাখি, তখন এইটার উপর এই দিকে যে ফোর্সটা কাজ করে, এই অবজেক্টের উপর এই দিকে যে ফোর্সটা কাজ করে সেটা হচ্ছে এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা। আর ওর যে অ্যাক্সেলারেশনটা কাজ করে সেটা হচ্ছে জি সাইন থিটা। ওর উপর এদিকে ফোর্স কাজ করে এমজি সাইন থিটা, আর অ্যাক্সেলারেশন কাজ করে হচ্ছে জি সাইন থিটা। তো এখন আজকে কোশ্চেন হচ্ছে যে এই সারফেসটা যদি স্মুথ না হয়, দ্যাট ইজ এই সারফেসে যদি ফ্রিকশন কাজ করে, সেই ফ্রিকশনটা হচ্ছে এখানে ফ্রিকশন যেটা, ফ্রিকশন অফ দি সারফেস, ফ্রিকশন অফ দি সারফেস, সেটা হচ্ছে 0.1 নিউটন। তো আমাদের বের করতে হবে যে এই অবজেক্টটার এইখান থেকে এই পর্যন্ত আসতে কত টাইম লাগবে। এই অবজেক্টটা একদম এই ইনক্লাইন্ড প্লেনটার টপে আছে, ওকে। তো এইখান থেকে এটার এই পর্যন্ত আসতে কত টাইম লাগবে সেটাই আমরা বের করতে চাই। আচ্ছা, সো কিভাবে করতে পারি দেখো, আমরা এখন এটাই শিখবো যে এই ম্যাথটা কিভাবে করা যায়। তো আগে এইখানে যদি আমরা এটাকে ফ্রিকশন ছাড়া চিন্তা করতাম, যখন মানে আমরা তো এই ম্যাথ আগেও দেখছি, রাইট? তখন আমরা এখানে ফ্রিকশন ছাড়া দেখছিলাম, ওকে। সো আমরা ধরো আবার একটু ফ্রিকশন ছাড়া যদি হইতো তখন কিভাবে করতাম সেটা একটু রিকল করি। যে ইফ দেয়ার ওয়াজ নো ফ্রিকশন, ইফ দেয়ার ওয়াজ নো ফ্রিকশন, এখানে যদি কোনো ফ্রিকশন কাজ না করতো তখন এই ম্যাথটা কীভাবে করতাম। তো তখন একটা জিনিস খেয়াল করো, তখন হচ্ছে এটা খুবই সহজ।
এইখান থেকে এইখানে নামবে, ওকে, এইখান থেকে এদিকে। তো তখন এই লেন্থটা ধরো আমরা বের করলাম, এই লেন্থটা হচ্ছে এস, মানে এই সারফেসটার লেন্থ হচ্ছে সাপোজ এস, আর এইদিকে তখন অ্যাক্সেলারেশন কত ছিল, জি সাইন থিটা। যদি কোনো ফ্রিকশন না থাকে তখন এদিকে অ্যাক্সেলারেশন কত ছিল, জি সাইন থিটা। সো আমরা একটা ফর্মুলা জানি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এস হচ্ছে এস, আর ওর ইউ হচ্ছে 0, আর হাফ এ হচ্ছে জি সাইন থিটা, জি সাইন থিটা, আর হচ্ছে টি স্কোয়ার। সো এখান থেকে এখানে নামতে ধরো টি টাইম লাগছে, সেটাই আমরা বললাম টি স্কোয়ার। সো এখান থেকে কি আসে, এখান থেকে আসে এস ইজ ইকুয়াল টু হাফ জি সাইন থিটা ইন্টু টি স্কোয়ার। সো এখান থেকে টি ইজ ইকুয়াল টু কত, 2s বাই জি সাইন থিটা, এটার স্কোয়ার রুট। হ্যাঁ, না না, টি 2 সেকেন্ড না, এই যে 2s ডিভাইডেড বাই জি সাইন থিটা দেন স্কোয়ার রুট। এখন এস এর ভ্যালু আমরা বের করতে পারবো। এখানে এই যে এইচ 5 মিটার দেওয়া, আর এখানে 30 ডিগ্রি দেওয়া, তাহলে এস কত বলো তো, 10 মিটার। আচ্ছা, এসটা কিভাবে বের করবো আমি দেখাই। এস হচ্ছে, এখানে তুমি যদি সাইন থিটা নাও তাহলে তোমার কত আসে, এইচ বাই এস। তাহলে এইচ কত, এস সাইন থিটা, মানে এখানে ফর্মুলা কি ছিল, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। সো এইচ বাই এস, তাহলে এখান থেকে কি লেখা যায়, এস ইজ ইকুয়াল টু কত, এইচ, এস ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ বাই সাইন থিটা। তো এইচ কত এখানে 5, আর সাইন থিটা কত 30, সাইন 30 ভ্যালু কত, হাফ। তাহলে এখান থেকে কত আসে, 5 ইন্টু 2 উইচ ইজ 10 মিটার। ওকে, সো এইখানে আমরা ওই এস এর ভ্যালুটা যদি বসাই তাহলে আমাদের ম্যাথ শেষ। 2 ইন্টু 10 ডিভাইডেড বাই 9 ইন্টু সাইন 30। সো ভ্যালুটা হচ্ছে 2.02। এটা বোঝো নাই কেউ আসো প্রথমে, ইফ দেয়ার ওয়াজ নো ফ্রিকশন, তো সেই কেসটায় অ্যান্সারটা যে লিখলাম, এটা বোঝো নাই কেউ আসো? আচ্ছা, সো সবাই যদি বোঝো তাহলে আমরা ফ্রিকশন থাকলে কিভাবে করতাম সেটা দেখি। হ্যাঁ হ্যাঁ, আমরা টাইমটাই বের করতেছি আর কি, কত টাইম লাগবে এখান থেকে এখানে। সো টাইমটা হচ্ছে 2.02 সেকেন্ড। আচ্ছা, এখন এটা কমন সেন্সের কোশ্চেন, যদি ফ্রিকশন থাকতো তাহলে কি বেশি টাইম লাগতো না কম টাইম লাগতো? তোমাদের কেউ একজন বলো তো, যে এখানে টাইমটা কি বেশি লাগতো নাকি কম যদি ফ্রিকশন থাকে? বেশি। বেশি লাগবে, হ্যাঁ, কারণ তখন এটা স্লোলি নামবে। ওকে, সো আমরা পরের পেজে আসি। যে এখন আমরা ফ্রিকশন থাকলে ওই যে 0.1 নিউটন ফ্রিকশন দেওয়া, ওইটা কনসিডারেশনে এনে যদি ক্যালকুলেট করি তখন দেখি যে আমাদের অ্যান্সারটা কত আসে। সো এই হচ্ছে আমাদের আগের ইনক্লাইন প্লেনটাই এখানে নিয়ে আসি। আমাদের এই এস এর ক্যালকুলেশন এগুলো সবই তো সেম, এটাও সেম থাকবে, সো এগুলো একবারে নিয়ে আসলাম।
আচ্ছা, তো এখন আমরা এই জায়গাতে তোমার এই আগের মতো সব ক্যালকুলেশনগুলো করলাম। তো এখন এই ক্যালকুলেশনের পর আমাদের এখন হচ্ছে এক্সট্রা যেই জিনিসটা মাথায় রাখতে হবে যে এখানে ফ্রিকশন আছে। ওকে, তো ফ্রিকশনটা যদি থাকে বা ফ্রিকশনটা যদি আমরা কনসিডারেশনে নেই, তখন আমাদের ক্যালকুলেশনে কি চেঞ্জ আসে দেখো। তো তখন কি ওর অ্যাক্সেলারেশনটা জি সাইন থিটা থাকবে? না, একটু কমে যাবে, রাইট? আবার ওর উপর ফোর্সটাও কি থাকবে? এম জি সাইন থিটা আর থাকবে না। সো আমরা কিভাবে করব দেখো, এখানে এই অবজেক্টের কথা চিন্তা করো। এই অবজেক্টটা যদি আমরা এখানে আঁকি, জাস্ট এই অবজেক্টটাকে আঁকি, তো এই অবজেক্টটার উপর আমরা জানি যে ইনক্লাইন্ড প্লেনে থাকা অবস্থায় আসলে ওর উপর এই দিকে একটা ফোর্স কাজ করে। সেই ফোর্সটার ভ্যালু কত? এফ ইজ ইকুয়াল টু এম জি সাইন থিটা। এদিকে একটা ফোর্স কাজ করে, রাইট? এইটাও আমরা ওই যে বের করছিলাম কিভাবে, হয়তো মনে আছে যে এইদিকে থাকে হচ্ছে এম জি আর এইদিকে থাকে ওই যে আমাদের রিয়াকশন ফোর্স, ওই দুইটার রেজাল্টেন্ট হিসেবে এটা বের করছিলাম। ঠিক আছে, এটা তোমাদের ইনক্লাইন্ড প্লেন যখন দেখাইছি তখন বলছিলাম যে এইদিকে এম জি সাইন থিটা কাজ করে। আচ্ছা, তো এখন এইদিকে এম জি সাইন থিটা কাজ করতেছে, বাট এখন একটা এক্সট্রা ফোর্স আছে এখানে, ফ্রিকশন। এখন ফ্রিকশন সবসময় কোন দিকে কাজ করে? যেদিকে তোমার অবজেক্টটা যাচ্ছে তার উল্টা দিকে। তো আমাদের অবজেক্টটা যাচ্ছে কোন দিকে? এদিকে। আর ফ্রিকশন তাহলে কোন দিকে কাজ করা উচিত? উল্টা দিকে। তার মানে ফ্রিকশনটা কাজ করবে এইদিকে। ঠিক আছে, তাহলে এই অবজেক্টটার উপর নিট ফোর্সের ভ্যালু কত হবে? নিট ফোর্সের ভ্যালু কত হবে বলো তো? বলো। আচ্ছা হ্যাঁ, একজন বলছো এটা হচ্ছে এম জি সাইন থিটা মাইনাস এফ, মানে হচ্ছে এই ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ, এটাই হচ্ছে আমাদের নিট ফোর্স। ওকে, তো কারণ এইখানে অবজেক্টটার উপর দুইটা ফোর্স কাজ করতেছে, একটা অপোজিট, সো বড়টা থেকে ছোটটা বিয়োগ, আর অবজেক্টটা নামবে কোন দিকে? ওই এদিকেই। ঠিক আছে, মানে এই দুইটা ফোর্স কাজ করাতে অবজেক্টের এখন এই অবস্থা হয়েছে যে অবজেক্টটা এই দিকে একটা নিট ফোর্স গেইন করছে, অবজেক্টটা হচ্ছে এইদিকে একটা নিট ফোর্স গেইন করছে, যেটার ভ্যালু হচ্ছে মানে এফ নিট, সেটার ভ্যালু হচ্ছে এম জি সাইন থিটা মাইনাস এফ। ওকে, আচ্ছা তাহলে ওর উপর নিট অ্যাক্সেলারেশন কত সেটা বের করি। এ ইজ ইকুয়াল টু, মানে ওর উপর নিট অ্যাক্সেলারেশন হচ্ছে নিট ফোর্স ডিভাইডেড বাই ওর ম্যাস। সো আমরা নিট ফোর্সটা যদি লিখি এম জি সাইন থিটা, আর এদিকে হচ্ছে এফ ডিভাইডেড বাই এম। সো এখন যদি এম দিয়ে কেটে দেই তাহলে এটা আসে জি সাইন থিটা মাইনাস এফ বাই এম। দেখো ব্যাপারটা কীরকম দাঁড়িয়েছে, তাহলে আগে অ্যাক্সেলারেশন ছিল জি সাইন থিটা, এখন জি সাইন থিটা মাইনাস এফ বাই এম। হ্যাঁ আবার বলি, এই জায়গাতে আমরা তোমার এফ নিট এইটা বের করছি ফার্স্টে, যে নিট ফোর্স হচ্ছে এত, তারপর আমরা অ্যাক্সেলারেশন বের করছি যে ওর এইদিকে অ্যাক্সেলারেশনটা এখন কত। ওকে, তো সেটা কত আসছে? এম জি সাইন এফ নিট বাই এম, মানে নিট ফোর্স বাই ম্যাস। তো আমার নিট ফোর্স হচ্ছে এম জি সাইন থিটা মাইনাস স্মল এফ, সেটাকে আমরা এম দিয়ে ডিভাইড করছি, তাহলে আমরা নিট অ্যাক্সেলারেশনটা পাইছি। এখানে নিট অ্যাক্সেলারেশন আর সেই ভ্যালুটা দেখো আমাদের আগের অ্যাক্সেলারেশন থেকে একটু কম আসছে, যেটা স্বাভাবিক, রাইট? ওর এইদিকে আগে অ্যাক্সেলারেশন ছিল জি সাইন থিটা, আর এখন ওই ফ্রিকশন উল্টা দিকে কাজ করার জন্য অ্যাক্সেলারেশন কমে গেছে কত? এফ বাই এম। সো সেটা এখানে লিখলাম।
যে নেট অ্যাক্সেলারেশন হচ্ছে জি সাইন থিটা মাইনাস স্মল এফ বাই এম। এখন আমরা অ্যাক্সেলারেশন পেয়ে গেছি, তাহলে এখন আমরা কি করতে পারবো, এই জায়গা থেকে এখানে নামতে যতটুকু টাইম লাগবে সেটা বের করতে পারবো। ওকে, সো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো আবারও ইউ হচ্ছে কত, 0। কি বলছো, এফ নিট আর না, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সব জায়গায় একই আইডিয়া। হ্যাঁ, তো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ হচ্ছে 0 আর হাফ এ হচ্ছে এই যে জি সাইন থিটা মাইনাস এফ বাই এম টি স্কোয়ার। ওকে, সো এখান থেকে তুমি টাইমটা বের করতে পারবা। তো এখান থেকে আসে টি ইজ ইকুয়াল টু রুট ওভার 2s বাই জি সাইন থিটা মাইনাস স্মল এফ বাই এম। তো এখন এখানে তুমি ভ্যালু বসাও, 2 ইন্টু 10 ডিভাইডেড বাই 9.8 সাইন 30 মাইনাস 0.1 বাই 2। তো আমরা যদি ক্যালকুলেটর এটা করি, জাস্ট এই যে আগের এইটার থেকে জাস্ট 0.1/2 সাবট্রাক্ট করে দিবা, তাহলে দেখো এটা আসছে 2.03। টাইমটা কিন্তু একটু বেশি লাগছে এবার, দেখছো 2.03 সেকেন্ড। এটা বুঝো নাই কেউ আসো? আচ্ছা, সো আই হোপ এটা সবাই বুঝতে পারছো যে একটা ইনক্লাইন প্লেনে ফ্রিকশন থাকলে কি করতে হবে। তখন জাস্ট তোমার অ্যাক্সেলারেশনটা চেঞ্জ হয়ে যাবে, ওইটা বের করবা, বের করে তারপর নর্মাল ম্যাথের মতো করবা। আরেকটা ম্যাথ দেখি। আচ্ছা, আমাদের পরের ম্যাথটাও ইনক্লাইন প্লেন রিলেটেড। আচ্ছা, তো এইবারের ম্যাথটা এরকম যে সাপোজ এইখানে একটা অবজেক্ট আছে, এখন এই অবজেক্টটাকে আমরা উপরের দিকে ফোর্স দিচ্ছি। আমরা ধরো এই অবজেক্টটাকে এই দিকে ফোর্স অ্যাপ্লাই করতেছি। তো এই অবজেক্টের ম্যাস হচ্ছে 2 কেজি। অবজেক্টের উপর অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে, ধরো আমরা এটার উপর অ্যাপ্লাই করতেছি হচ্ছে ধরো 15 নিউটন। 15 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছি। 15 নিউটনে কি এটা উপরে উঠবে? এটা যদি ইনক্লাইন্ড প্লেনটার ইনক্লিনেশন থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি হয়, তাহলে কি উপরে ওঠা উচিত? সেটা আমরা একটু মানে কোশ্চেনটা ঠিক আছে কিনা একটু চেক করে ফেলতে পারি। কারণ এই 2 কেজির উপর এই দিকে কত ফোর্স কাজ করবে? এমজি সাইন থিটা, তাই না? এইদিকে তো সেই ভ্যালুটা কত আসে? এম হচ্ছে 2, জি হচ্ছে 9.8, সাইন থিটা হচ্ছে সাইন 30, সো এটা আসে 9.8। ঠিক আছে, সো এটা ডেফিনেটলি তোমার উপরে উঠবে, কারণ আমরা 15 নিউটন দিতেছি, মানে ও নিচের দিকে যত ফোর্স অ্যাপ্লাই হইতেছে ওর উপর, আমরা তার থেকে বেশি ফোর্স ওর উপরে দিতেছি, সো এটা উপরের দিকে উঠবে। ঠিক আছে, আচ্ছা। তো এখন এটার উপর আমরা অ্যাপ্লাই করতেছি 15 নিউটন, অ্যান্ড বলা আছে
এই সারফেসটাও স্মুথ না, এখানে ফ্রিকশন কাজ করে। তো সেই ফ্রিকশনটা কত? ফ্রিকশন ফোর্স ফ্রিকশন ফোর্সটা হচ্ছে ফ্রিকশন ফোর্সটা হচ্ছে ধরো 2 নিউটন। আর আগের মতো এই ইনক্লাইন্ড প্লেনটার এখন আর ধরো হাইট বলবো না, আমরা তো অলরেডি এই লেন্থটা বের করছি বারবার। তো ধরো এটা আমরা জানি 10 মিটার। তো কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য টাইম রিকোয়ার্ড to find the time required for the object to reach the top of the inclined plane. আচ্ছা, সাদি কি বুঝতেছে এগুলা? তোমার তো ইনক্লাইন্ড প্লেন গুলো হয়তো তুমি ওই ক্লাসগুলো করো নাই, তো তুমি একটু ওইগুলোর ভিডিও দেখো, ঠিক আছে? তুমি একটু ওইটার ভিডিওগুলো দেখো আগের, বা অ্যাটলিস্ট পিডিএফ গুলো দেখো। আচ্ছা, ফাইন্ড দ্য টাইম রিকোয়ার্ড ফর দ্য অবজেক্ট টু রিচ দ্য টপ অফ দি ইনক্লাইন্ড প্লেন, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো এইটা কিভাবে করব দেখো। তো আমরা সবসময় ট্রাই করব, মানে যখনই ফ্রিকশন থাকবে বা এই যে একটা এক্সট্রা ফোর্স দিব, তখনই আমরা মানে এখানে আর এমজি সাইন থিটা তো কাজ করবে না, আরও অনেক কিছু মানে অন্য একটা ভ্যালু কাজ করবে, তাই না? আমরা একটা ফোর্স দিতেছি, ফ্রিকশন একটা ফোর্স দিচ্ছে। সো আমরা সবসময় যেটা করব, অবজেক্টটাকে আলাদাভাবে আঁকবো সাইডে, দেন অ্যানালাইজ করব যে ওর উপর কি কি ফোর্স কাজ করতেছে। ওকে, তাহলে আমাদের জন্য এটা সুবিধা হবে। সো অবজেক্টটাকে এখানে আঁকলাম। এখন চিন্তা করে দেখো এই অবজেক্টটার উপর কি কি ফোর্স কাজ করতেছে। একটা ফোর্স কাজ করতেছে হচ্ছে গ্র্যাভিটির জন্য এইদিকে, মাঝখানে আঁকা উচিত কারণ ফোর্সটা অলওয়েজ হচ্ছে সেন্টার অফ ম্যাসে কাজ করে। তো এইদিকে কত ফোর্স কাজ করতেছে? এই অবজেক্টের উপর এইদিকে কত ফোর্স কাজ করতেছে, মানে এই ইনক্লাইন্ড প্লেনটার দিকে, এইদিকে এমজি সাইন থিটা। তারপর অবজেক্টের উপর আরেকটা ফোর্স আমরা অ্যাপ্লাই করতেছি, সেটা হচ্ছে কত? 15 নিউটন। তো এই অবজেক্টটার উপর এই ফোর্সটা আমরা কোন দিকে অ্যাপ্লাই করতেছি? এই দিকে, রাইট? এটা হচ্ছে ধরো আমাদের অ্যাপ্লাইড ফোর্স, এটা বড় সাইজে, এর জন্য অবজেক্টটা উপরের দিকে উঠবে। যদি ছোট হইতো তাহলে উঠতো না। এফ হচ্ছে এখানে 15 নিউটন। এখন এইখানে আরেকটা ফোর্স কাজ করতেছে, সেটা কি কে বলতে পারবা? এখানে আরেকটা ফোর্স কাজ করতেছে অবজেক্টটার উপর, সেটা কি হবে? সাইব বলো তো। ভাই 3 নাম্বার ফোর্সটা, হ্যাঁ, একটা হচ্ছে এমজি সাইন থিটা, এই যে যেটা এই দিকে কাজ করতেছে। আরেকটা হচ্ছে আমাদের অ্যাপ্লাই করা ফোর্স 15 নিউটন। আরেকটা ফোর্স কাজ করতেছে এখানে, বলো তো কি সেটা? ফ্রিকশন। সেটা কোন দিকে হবে বলতে পারবা? মানে লেফট সাইডে। হ্যাঁ, গুড। এইখানে ফ্রিকশনটা কাজ করবে এই নিচের দিকে, গুড। এখানে ফ্রিকশনটা কাজ করবে হচ্ছে এই দিকে। এটার কি হলো? হ্যাঁ, এই দিকে কাজ করবে আমাদের ফ্রিকশন। কেন? এর আগের বার তো আমরা দেখছিলাম এমজি সাইন থিটার উল্টা দিকে কাজ করছে। এই আগের কোশ্চেনটাই দেখো, এইখানে উল্টা দিকে কাজ করছে। কেন? কারণ আগের বার অবজেক্টটা নিচের দিকে নামতেছিল, ঠিক আছে? তো অবজেক্টের মুভমেন্ট যেদিকে, ফ্রিকশন অলওয়েজ তার উল্টা দিকে। আচ্ছা, আর এইখানে অবজেক্টটার মুভমেন্ট হচ্ছে উপরের দিকে,
অবজেক্টটা উপরের দিকে যাচ্ছে, তাই না? সো ফ্রিকশন কাজ করবে কোন দিকে? তার উল্টা দিকে। মানে আমরা উপরের দিকে ঠেলে উঠাচ্ছি, সো ফ্রিকশনটা উল্টা দিকে আমাদের রেজিস্ট করবে। সো এখানে আমাদের নিট ফোর্স কত হবে? আফসানা বলো তো, এখানে নিট ফোর্স কত? 15 minus small f, না, আর একটু চিন্তা করো। মানে friction force. না না, এখানে তো এদিকে দুইটা ফোর্স আছে না? ফিফটিন মাইনাস এমজি সাইন থিটা mg sin মাইনাস মাইনাস F. তুমি যদি এটা প্লাস দিয়ে লিখতে চাও তাহলে ব্র্যাকেট দিয়ে তারপর প্লাস লিখবা, ঠিক আছে? মানে এইদিকে দুইটা ফোর্স একসাথে এমজি সাইন থিটা প্লাস এফ, সেটা পুরোটা 15 থেকে বিয়োগ, অথবা ব্র্যাকেট উঠায় এইভাবে লেখো, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের নিট ফোর্স। তাহলে নিট অ্যাক্সেলারেশন কত? দেখো, নিট অ্যাক্সেলারেশন হচ্ছে এই নিট ফোর্স ডিভাইডেড বাই ম্যাস, মানে 15 মাইনাস এম জি সাইন থিটা, এম কত? 2, জি হচ্ছে 9.8, সাইন থিটা হচ্ছে 30, মাইনাস স্মল এফ কত? 2, ডিভাইডেড বাই এম কত? 2। সো এটা আসে 15 মাইনাস 4/2, which is 5.5। তো এখান থেকে আমরা তোমার বলতে পারবো ওর কত টাইম লাগবে এই জায়গা থেকে এখানে রিচ করতে। তোমার এখানে এস ইজ ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো আমার ইনিশিয়ালি ভেলোসিটি ছিল 0 অবজেক্টের, আর এ হচ্ছে 5.5 আর টি স্কোয়ার, এস হচ্ছে 10, সো টি ইজ ইকুয়াল টু 2 ইন্টু 10/5.5, এটার স্কোয়ার রুট, এত সেকেন্ড। কত আসে এটা দেখি? ওয়ান 1.907। আচ্ছা, সো ফ্রিকশন ফোর্স রিলেটেড আমরা অনেক ম্যাথ দেখলাম, আর অ্যাকচুয়ালি এর বাইরে আর দেখতে হবেও না। আমরা সামনে যদি এরপর আবার ফ্রিকশনের ম্যাথ পাই তখন আবার দেখব। আর এই ফ্রিকশনের কিছু ম্যাথ হচ্ছে আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারেও দেখব। তো এই হচ্ছে ফ্রিকশনের আইডিয়া। কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। আচ্ছা, এখন ফ্রিকশন আবার কয়েক টাইপের হয়, আমরা সেটা একটু দেখি। ফ্রিকশনের একটা টাইপ হচ্ছে তোমার স্লাইডিং ফ্রিকশন। একটা অবজেক্ট একটা সারফেসের উপর যখন স্লাইড করতে থাকে তখন ওই অবজেক্টের উপর যতটুক ফ্রিকশন ফোর্স কাজ করে সেটাকে বলে স্লাইডিং ফ্রিকশন। তারপর আরেকটা টাইপের ফ্রিকশন হচ্ছে রোলিং ফ্রিকশন। রোলিং ফ্রিকশন হচ্ছে একটা অবজেক্ট যখন আরেকটা সারফেসের উপর রোল করতে থাকে তখন যে ফ্রিকশনটা কাজ করে। সো এক্সাম্পল দিয়ে বুঝাই। স্লাইডিং ফ্রিকশনের আইডিয়াটা হচ্ছে আমরা যে এক্সাম্পলগুলো দেখলাম, যে ধরো একটা অবজেক্ট, এই হচ্ছে একটা অবজেক্ট, তো তখন এই অবজেক্টটাকে ধরো আমি ধাক্কা দিলাম, তো এইটা স্লাইড করলো, মানে এটা এখান থেকে এভাবে স্লাইড করতে করতে গেছে। ওকে, তো তখন যে ফ্রিকশনটা কাজ করবে সেটা হচ্ছে স্লাইডিং। আর রোলিং ফ্রিকশনটা হচ্ছে একটা অবজেক্ট যদি রোল করতে থাকে। ফর এক্সাম্পল, একটা সারফেসে তুমি একটা সিলিন্ডার বা ধরো তোমার কলম, তুমি একটা সারফেসে হচ্ছে একটা কলম রোল করাই দিলা, এরকম, এই হচ্ছে তোমার কলম, তুমি এটাকে এভাবে রোল করাই দিলা।
তো দেখবা যে এটা কিছুক্ষণ পরে থেমে গেছে। এটা মানে এইভাবে তুমি যদি এটাকে রোল করায় দাও দেখবা যে এটা আফটার সাম টাইম থেমে গেছে। এটা থেমে গেছে কেন? রোলিং ফ্রিকশনের জন্য। এই যে এটা হচ্ছে, সো এটা হচ্ছে রোলিং ফ্রিকশনের জন্য। আবার আরেকটা টাইপের ফ্রিকশন হচ্ছে তোমার ফ্লুইড ফ্রিকশন। একটা অবজেক্ট যখন ফ্লুইডের মধ্য দিয়ে মুভ করে তখন যে ফ্রিকশনটা কাজ করে সেটাকে বলে ফ্লুইড ফ্রিকশন। যেমন তুমি একটা মানে পানির মধ্যে যদি কোনো কিছু মুভ করতে যাও দেখবা যে একটা ফোর্স কাজ করে, রাইট? বা পানির মধ্যে তোমার সাঁতার কাটার সময় তোমার কিন্তু একটা এফোর্ট দিতে হয়। তো এইগুলো সবই ফ্লুইড ফ্রিকশনের জন্য। বা এই ফ্লুইড ফ্রিকশনকে কাজে লাগাই কিন্তু প্যারাশুট কাজ করে। কারণ এয়ার হচ্ছে ওয়ান টাইপ অফ ফ্লুইড, আমরা এটা চ্যাপ্টার 5-এ পড়বো। এয়ার হচ্ছে ওয়ান টাইপ অফ ফ্লুইড। তো একটা প্যারাশুট অ্যাকচুয়ালি ফ্লুইড ফ্রিকশনকে কাজে লাগায়। দ্যাট ইজ এইটার ভিতরে এই যে এয়ারগুলা, এই এয়ারগুলোর সাথে ওর যে ফ্রিকশন বা এয়ারের যে রেজিস্ট্যান্স সেটাই হচ্ছে এই প্যারাশুটটাকে স্লো ডাউন করে। তো তখন প্যারাশুটটা আস্তে আস্তে নিচে নামে। তারপর পানির মধ্যেও ফ্লুইড ফ্রিকশন বলা যায়। যে তুমি একটা ইয়াতে মানে ফ্লুইডের মধ্যে কোনো কিছু যদি মুভ করাইতে যাও তখন দেখবা যে একটা ফ্রিকশন ফোর্স কাজ করে। অবজেক্টটা ধরো এদিকে মুভ করতে যাচ্ছে, ফ্লুইডটা ওকে এইদিকে একটা ফ্রিকশন দিবে। সো এরকম ফ্রিকশনে অ্যাকচুয়ালি অনেক ক্লাসিফিকেশন হয়। তো আমরা এখানে কয়েকটা কমন টাইপের ফ্রিকশন দেখলাম। আর ফ্রিকশনে এমনিতে দুইটা মেজর টাইপ আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন, এটা তোমরা উপরের ক্লাসে উঠলে শিখবা। কাইনেটিক ফ্রিকশন আমরা যত ম্যাথ করছি সব কাইনেটিক ফ্রিকশনের ম্যাথ ছিল। আর আরেকটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, এটা তোমরা উপরের ক্লাসে উঠলে শিখবা। স্ট্যাটিক ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাথ দেখাবো না, এমনিতে এটা আইডিয়াটা এক্সপ্লেন করবো এখন। আর কাইনেটিক ফ্রিকশনের ম্যাথ আমরা করছি। কাইনেটিক ফ্রিকশন বলতে বোঝায় একটা অবজেক্ট যখন মোশনে থাকে তখন তার যেই ফ্রিকশন কাজ করে তার উপর, সেটাই হচ্ছে কাইনেটিক। আর স্ট্যাটিক ফ্রিকশনটা হচ্ছে একটা অবজেক্ট যখন মুভ করে না তখন তার উপর যে ফোর্স কাজ করে সেটা। ঠিক আছে? সো আমরা এখন এইটা বুঝবো যে স্ট্যাটিক ফ্রিকশন জিনিসটা কি। স্ট্যাটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন আমরা অলরেডি যা যা দেখছি ওগুলো সবই কাইনেটিক ফ্রিকশনের এক্সাম্পল। তো স্ট্যাটিক ফ্রিকশনের আইডিয়া হচ্ছে যে অনেক সময় দেখা যায় একটা সারফেসের ফ্রিকশন এত বেশি হয় একটা অবজেক্টের উপর যে ওই অবজেক্টটাকে মুভই করানো যায় না। ওকে, ধরো এটা অনেক হেভি একটা অবজেক্ট, এটা হচ্ছে প্রচুর হেভি একটা অবজেক্ট। তো এই অবজেক্টটার উপর আমরা ধরো জাস্ট আঙ্গুল দিয়ে একটা টোকা দিলাম বা হালকা একটা পুশ করলাম আর কি, তো দেখলাম যে এটা নড়লো না। তো এটা না নড়ার রিজনটা কি? কারণ আমরা তো জানি যেই ফোর্সই অ্যাপ্লাই করি একটু তো অ্যাক্সেলারেশন হবেই, রাইট? তো আমরা ধরো এটার উপর মাত্র 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, কিন্তু দেখলাম এটা এত হেভি, ধরো তোমার বাসার ফ্রিজ, এটা তুমি 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছো, এটার কিছুই হয় নাই, এটা একটু সরেনি। বা কিন্তু অনেক জোরে যখন ধাক্কা দিচ্ছ তখন হয়তো এটা সরছে, রাইট? এটা দেখছো না যে একটা হেভি অবজেক্ট প্রথমে একদমই নাড়ানো যায় না। ধরো তোমার টেবিলে একটা মোটা বই আছে, সেটাকে তুমি তোমার আঙ্গুল দিয়ে হালকা একটু পুশ করার ট্রাই করলো, দেখলা যে ওইটা একটুও সরলো না। কিন্তু যখন অনেক জোরে পুশ করবা তখন দেখবা ওইটা সরবে। ঠিক আছে? আচ্ছা, সো আইডিয়াটা হচ্ছে তখন এটা কেন সরে না, এটার রিজন হচ্ছে যে এই জায়গায় একটা ফ্রিকশন ফোর্স কাজ করে, একটা অবজেক্টের এইখানে একটা ফ্রিকশন ফোর্স কাজ করে। তো দেখা যায় এই ফ্রিকশন ফোর্সটা আগে থেকেই অনেক বেশি। তো এইখানে তোমার দেখা যায় ফ্রিকশনটা হচ্ছে আগে থেকেই অনেক
বেশি, হয়তো ফ্রিকশনটা 10 নিউটন। সো তুমি যতক্ষণ 10 নিউটন এর সমান বা বেশি ফোর্স দিবা না ততক্ষণ এই অবজেক্টটা কি মুভ করবে না। যখন দিবা তখন এটা মুভ করতে পারবে। আচ্ছা, সো স্ট্যাটিক ফ্রিকশনের আইডিয়াটা হচ্ছে যে একটা অবজেক্ট যেগুলো হেভি অবজেক্ট, তো তাদের উপর এরকম স্ট্যাটিক ফ্রিকশন কাজ করে। অ্যান্ড এই ফ্রিকশনটা কাজ করে কখন? যখন অবজেক্টটা মুভও করে না তখন। সো ওকে মুভিং করতে হইলে অ্যাটলিস্ট ওই ফোর্সটা দিতে হবে। তুমি তোমার টেবিলের উপর একটা মোটা বই রাখবা, তারপর দেখবা যে ওইটাকে খুব হালকা যদি তুমি একটু পুশ করো দেখবা এটা নড়বে না প্রথমে। তারপর তুমি যদি একটা সার্টেন অ্যামাউন্ট ফোর্স বা তার বেশি দাও তখন দেখবো এটা মুভ করবে। ঠিক আছে? সো এটাই হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনের আইডিয়া, যে একটা অবজেক্ট মুভ করার আগ পর্যন্ত তার উপর যেই ফোর্স মানে যে ফ্রিকশন ফোর্সটা কাজ করে সেটাই হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। ওকে, সো এটার ডেফিনেশনটা আর লিখলাম না, এটা একটু মাথায় রাখবা যে একটা অবজেক্ট মুভ করার আগ পর্যন্ত মানে মোশনে আসার আগ পর্যন্ত তার উপর যে ফ্রিকশনটা কাজ করে সেটাই হচ্ছে তোমার স্ট্যাটিক ফ্রিকশন। একটা সময় কি দেখা যায়? একটা সময় দেখা যায় যে তোমার ধরো আমি এখানে 2 নিউটন দিলাম, এটা কি নড়বে? না। আমি এখানে 3 নিউটন দিলাম, এরপর তখন নড়বে না। আমি ধরো এরপর এইখানে 10 নিউটন দিলাম, তখন এটা নড়তে পারে। ঠিক আছে, মানে তখন এটা নড়বে না, তখন এটা জাস্ট নড়ার মতো অবস্থায় যাবে। আর এরপর যেই 11 নিউটন দিব তখন কি হবে? এই অবজেক্টটা মুভ করা শুরু করবে। বা 12 নিউটন দিব তখন এই অবজেক্টটা মুভ করতে থাকবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনের আইডিয়া। ওকে, তো আমরা ফ্রিকশন দেখলাম। এখন হচ্ছে আমরা দেখব তোমার আরেকটা নতুন টাইপের টপিক, একটা নতুন টপিকে যাব, সেটা হচ্ছে স্প্রিং ফোর্স। স্প্রিং ফোর্স পরের পেজে আসি। এটা টপিকটা বেশ ইন্টারেস্টিং, আর এটা তোমার বইতে ফ্রিকশনের আগে আছে, তো আমি এটা একটু পরে দেখাচ্ছি। এটা হচ্ছে স্প্রিং ফোর্স। এখানে হচ্ছে আমরা স্প্রিং নিয়ে পড়ব। ওকে, আচ্ছা, স্প্রিং ফোর্সে যাওয়ার আগে এক কাজ করি, তোমাদের সবাইকে একটা ম্যাথ করতে দেই, এটা সবাই একটু করো। ফ্রিকশন রিলেটেড সহজ ম্যাথ, ইনক্লাইন্ড প্লেন থেকে দিব না, এটা জাস্ট নর্মাল একটা ম্যাথ দিই।
আচ্ছা ওয়েট, find the time required for the object to for the object to cross 36 meter distance. এটাই হচ্ছে কোশ্চেন। সবাই এটা একটু সলভ করো, তারপর আমরা স্প্রিং ফোর্স, আজকে স্প্রিং ফোর্স আর দেখাবো না, এই ম্যাথটা করো, তারপর আমরা হায়ার ম্যাথে যাবো। স্প্রিং ফোর্সটা আজকে জাস্ট আমি ডেফিনেশনটা লিখবো আর ফর্মুলাটা লিখবো, তোমরা এটা একটু সবাই করো, করে চ্যাট বক্সে অ্যান্সার লিখবা। আচ্ছা এই ম্যাথটা আমি করে দেই, এটা পারতেছ না কেউই, কেউ করে থাকলে অ্যান্সার চ্যাট বক্সে দেখো, আমি তারপর করে দিই। দেখো তো এটার উপর নিট ফোর্স কত, দেখো তো এই অবজেক্টটার উপর, তোমার ডান দিকে ফোর্স কাজ করতেছে। আচ্ছা সাদির অ্যান্সার আসছে কত, 3.421, তোমার অ্যান্সারটা প্রবাবলি হয় নাই, আমি করে দেখি। তো এই অবজেক্টের উপর দেখো নিট ফোর্স কত, নিট ফোর্স কত আসবে, নিট ফোর্স হচ্ছে দেখো এখানে F3 ডানে কাজ করে, F1 ডানে কাজ করে, F2 বামে কাজ করে। সো আমার F নিট হচ্ছে 7.8 প্লাস 10 মাইনাস 5 which is 12.8 নিউটন। এটা হচ্ছে কি আমার F নিট। তাহলে A নিট কত, নিট অ্যাক্সেলারেশন F নিট ডিভাইডেড বাই হচ্ছে M which is 12.8 by 2, 6.4 meters per second square। এখন আমাদের এখানে কি বলছে, ইনিশিয়াল ভেলোসিটি u is equal to 3 meters per second, তারপর s is equal to 36 মিটার, আর a is equal to আমরা বের করলাম 6.4, ওকে, সো এত মিটার্স পার সেকেন্ড স্কোয়ার। সো আমাদের চাইছে হচ্ছে টি কত, তো আমরা এখানে লিখতে পারি s is equal to ut প্লাস হাফ এটি স্কোয়ার। তো s হচ্ছে 36, u হচ্ছে 3, হাফ a হচ্ছে 6.4 আর হচ্ছে টি স্কোয়ার। সো এখানে 36 is equal to 3t প্লাস 3.2 টি স্কোয়ার। সো এখন সবাইকে যদি এক পাশে আনো তাহলে 3.t স্কোয়ার প্লাস 3t মাইনাস 36 ইকুয়াল 0। এটা কি, এটা কীরকম ইকুয়েশন, কোয়াড্রেটিক, তোমরা হায়ার ম্যাথে পড়ছো 5.1। তো এটা সলভ করো, ফর্মুলা দিয়ে করতে পারো অথবা ক্যালকুলেটর তো আছেই। মোড 5 3 3.2 3 মাইনাস 36, এটা আসে হচ্ছে 2.917। এটা কারো আসছে চ্যাটে দেখি না, অ্যান্সার একটা আর একটা হচ্ছে এটা, এটা অবশ্য নেগেটিভ অ্যান্সার, তো এটা আমরা নিব না, এটা অ্যান্সার 2.918। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 2.918। হ্যাঁ বলো। আর এই যে ফ্রিকশন ফোর্সটা তো অ্যাড করা মানে মাইনাস করা হয়। ও আচ্ছা আচ্ছা, সরি, ফ্রিকশন ফোর্সটা তো মাইনাস করিনি। গুড, ফ্রিকশন হচ্ছে সেটা হচ্ছে 12.3, 12.3 নিউটন, তাইলে 12.3/2 10
এটা আসে 6.15। তাইলে এখানে 6.15, এখানে আসে 3.075। সো এখন এই কোয়াড্রেটিকটা যদি সলভ করি, একটা টি স্কয়ার আছে, এই কোয়াড্রেটিকটা যদি সলভ করি, টু পয়েন্ট 968। ঠিক আছে, সো এটাই হচ্ছে তোমার ফ্রিকশন ফোর্স রিলেটেড ম্যাথ এই পর্যন্তই। আমরা নেক্সট দিন স্প্রিং ফোর্স দেখব, আর স্প্রিং ফোর্সের জন্য আমরা কিছু সিমুলেশন দেখাবো। আজকে যদি একটু দেখাই, যেমন এটা একটা সিমুলেশন, তারপর এটা একটা স্প্রিং এর আইডিয়াটা অ্যাকচুয়ালি মানে প্রথম দিকে বুঝতে একটু কষ্ট হয়, তো আমরা এর জন্য এটা এক্সপেরিমেন্ট করেই দেখব। ঠিক আছে, তো এখানে হচ্ছে যেমন এটা একটা এক্সপেরিমেন্ট আছে যে আমরা একটা স্প্রিংকে যদি টানি তো তখন কত ফোর্স অ্যাপ্লাই করলাম, তারপর এখানে স্প্রিং এর কনস্ট্যান্টটা কত, সব বের করা যায় আর কি এখান থেকে। তারপর এখানে আবার দেখাও যায় কোন ফোর্সটা কোন দিকে কাজ করে, আমাদের অ্যাপ্লাইড ফোর্স এদিকে, স্প্রিং এর ফোর্স এদিকে, ডিসপ্লেসমেন্ট এদিকে, ইকুইলিব্রিয়াম পজিশনটা এখানে। এগুলো আমরা দেখবো নেক্সট দিন, এখনো বেশ বড় একটা টপিক বাকি আছে। আর স্প্রিং কি তোমাদেরকে কলেজে পড়াইছে, স্কুলে পড়াইছে এটা বলো তো তাহমিদ? নো ভাই, পড়ায়নি। এটা তো বইটা আছে, তো পড়ে নাই কেন? আচ্ছা, তারপর এখানে আরো কয়েকটা এক্সপেরিমেন্ট আছে, আমরা এগুলো দেখব। যেমন একটা স্প্রিং এ যদি আমি একটা অবজেক্টকে ঝুলাই, তখন এটা এই যে কিছুটা স্ট্রেসড হয়, ঠিক আছে। অ্যান্ড দেন আমি যদি ওইটাকে তোমার একটু টেনে ছেড়ে দিই, এটা আবার ইকুইলিব্রিয়াম পজিশনে চলে আসে। তো এগুলো আমরা দেখব। আবার আমরা এখানে আরো কিছু এক্সপেরিমেন্ট আছে, এগুলো আরো সামনে আমাদের অনেকগুলো চ্যাপ্টারে লাগবে। এই যে অসিলেশন, এটা এই চ্যাপ্টারের না, এটা অন্য চ্যাপ্টারে। তো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো এটা খুব ভালো একটা ওয়েবসাইট আর কি, এখান থেকে আমরা ফিজিক্সের অনেক এক্সপেরিমেন্ট করে দেখতে পারবো। এটা হচ্ছে তোমার fet.colorado.edu সিমুলেশনস। আমি এটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, লিঙ্কটা চ্যাটে দিয়ে দিচ্ছি, তোমরা এটা একটু এক্সপ্লোর করে দেখো। এটা কম্পিউটার থেকে ট্রাই করে দেখতে পারবা। আচ্ছা, এখন তাহলে আমরা হায়ার ম্যাথ দেখি।